আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস এবং আমি পারভিন মৃদু। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত রয়েছে এমন ব্যক্তি বা সত্তার এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সংশোধিত সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025-এর খসড়ার নীতিগত চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। দুপুরে যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই খসড়া অনুমোদন করা হয়। এতে বলা হয়, কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলে প্রজ্ঞাপন দিয়ে তাকে তালিকাভুক্ত করতে পারবে অথবা সত্তাকে নিষিদ্ধ ঘোষণাও করতে পারবে। তবে বর্তমান আইনে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে কোনো বিধান নেই। সোমবার সংশোধনীটি অধ্যাদেশ আকারে জারি করা হতে পারে। গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সোমবার গেজেট হলে ওই দিনই কমিশন বৈঠক করবে বলে জানান তিনি। সিইসি বলেন, বর্তমান বাংলাদেশের স্পিরিট বুঝেই সিদ্ধান্ত নেবে কমিশন। গণদাবির পরিপ্রেক্ষিতে শনিবার রাতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। সোমবার এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এর আগে গত দুদিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 3 দাবিতে রাজধানীর শাহবাগে ব্লকেট করে রাখে ছাত্র জনতা সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে ছাত্র জনতা। সরকারের সিদ্ধান্ত যখন আমরা অফিসিয়ালি পাবো, গেজেট হোক বা সার্কুলার হোক, যেভাবে একটা পাবো, তো ওটা পাওয়ার পরে আমরা কালকে বসে, আমি তো একবার কোনো সিদ্ধান্ত নিই না, আমরা বসে কালকে একটা সিদ্ধান্ত নেব। পত্রিকা বা টেলিভিশনের রিপোর্টের ভিত্তিতে তো আর আমরা সিদ্ধান্ত নিতে পারি না, বুঝছেন না? কালকে যদি হয়ে যায় তাহলে কালকে আমরা বসে সিদ্ধান্ত নেব। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে আনন্দিত বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিলম্বে হলেও অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ ও তার সঙ্গে যুক্ত সব সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তিনি দ্রুত দেশকে জঞ্জালমুক্ত করার দাবি জানান। আওয়ামী লীগের কার্যক্রমের উপর সরকারি নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এরই বিস্তারিত। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে শনিবার রাতে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। সরকারের এমন সিদ্ধান্তে দেশের মানুষের মতো বিএনপিও খুশি বলে এক বিবৃতিতে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে তিনি জানান, প্রাসঙ্গিক আইন সংশোধন করে বিচারিক কার্যক্রম, গুম, খুন, নিপীড়ন ও জনগণের বিরুদ্ধে দীর্ঘদিন অপশাসন চলাকালীন ফ্যাসিবাদী দলের বিচার করার সিদ্ধান্তকে সঠিক বলেই মনে করে বিএনপি। আরেক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, কয়েক মাস আগেই প্রধান উপদেষ্টার কাছে লিখিতভাবে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়েছে বিএনপি। যথাসময়ে বিএনপির পরামর্শ আমলে নিলে এমন বিব্রতকর পরিস্থিতি তৈরি হতো না বলেও মনে করেন তিনি। আন্তর্জাতিক অপরাধ আদালতের যে আইন, সেটা সংশোধনের মধ্য দিয়ে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের প্রক্রিয়ায় নিয়ে আসার যে সংশোধনীটা আনা হয়েছে, সেটাকে স্বাগত জানাই। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আরেক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফ্যাসিবাদের প্রতিনিধি ছিলেন। কাদের সহায়তায় দেশ ছাড়েন তাও জানতে চান তিনি। যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার করে নির্বাচন দিন, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আরও অনেকে বলেছে, সরকার এই ব্যাপারে নিরুত্তর, নিশ্চুপ। হাজারীবাগে মা দিবসের অনুষ্ঠানে নাসির উদ্দিন অসীম বলেন, নির্বাচন ছাড়া দেশে সঠিক সংস্কার সম্ভব হবে না। যখন স্বৈরাচার এ দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, কেউ শান্তিতে ঘুমাতে পারেননি, কিন্তু এই পতিত স্বৈরাচার পালিয়ে যাবার পর অন্তত সবাই শান্তিতে অন্তত ঘরে বাস করতে পারছে। চট্টগ্রামের পৃথক অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে বিভক্তির কোনো সুযোগ নেই, বাংলাদেশের রাজনীতিতে শান্তির খুব দরকার। আমরা একটা নতুন দেশ, নতুন সমাজ করতে চাই, সেই সমাজ, যেই দেশ হবে শান্তি। আমরা আরো শান্তি চাই না বাংলাদেশে। আমরা নজরুল ইসলাম খান আরেক অনুষ্ঠানে বলেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ায় মানুষ খুশি, তবে গণতন্ত্র প্রতিষ্ঠায় সরকারের আন্তরিকতার ঘাটতি দেখা যাচ্ছে বলেও মনে করেন তিনি। যে পরিস্থিতিতে গতকাল তাদেরকে সিদ্ধান্ত নিতে হলো, এটা কি তাদের জন্য খুব সম্মানজনক পরিস্থিতি ছিল? তারা যদি আমাদের অনুরোধ রাখতেন, আমাদের পরামর্শ শুনতেন এবং যে সিদ্ধান্ত গতকাল নিয়েছেন এই সিদ্ধান্তই যদি আগে ঘোষণা করতেন, তাহলে তো সমস্যাটাই হতো না। আওয়ামী লীগ নিষিদ্ধ সরকারের উদ্যোগকে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে বলেও জানান বিএনপির এই নেতা। দুর্বলকে ঐক্যবদ্ধ হয়ে
মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। রাজনৈতিক কার্যক্রম বন্ধ করলেই কোনো দলের রাজনীতি নিষিদ্ধ হয় না, বরং ভেতরে ভেতরে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। চাপ সামলাতে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে বলে মনে করেন তারা। এমন নিষিদ্ধের রাজনীতি আসন্ন নির্বাচনে প্রতিপক্ষের লাভ হলেও চিরতরে বিলুপ্ত সম্ভব নয় বলে মন্তব্য করেন লেখক গবেষক মহিউদ্দিন আহমেদ। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। জুলাই অভ্যুত্থানের পর থেকে বিভিন্ন সময়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি করে আসছে। সবশেষ ৮ মে রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেয় জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন। পরে 10 মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজনৈতিক দল নিষিদ্ধের এমন রীতি বাংলাদেশে নতুন নয় বলে জানান রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ। এটা বাংলাদেশে এটা নতুন না, বরাবরই হয়েছে। কখনো ঘরোয়া রাজনীতি, কখনো প্রকাশ্য রাজনীতি, সামরিক কর্তৃপক্ষে যখন যেটা অনুমোদন দিত সেটা হতো। প্রতিটি রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব স্বাভাবিক ঘটনা, এজন্য নিষিদ্ধ করার চেয়ে রাজনৈতিকভাবে মোকাবেলা জরুরি বলে মনে করেন অধ্যাপক আব্দুল লতিফ। রাজনৈতিকভাবেই মোকাবেলা করা উচিত। আমি বলেছি যে আপনি জনতার কাছে যান, জনতা বলুক আমরা তোমাকে চাই না। নির্বাচন আছে, জনসভা আছে, সংবাদপত্র আছে, পাবলিক অপিনিয়ন আছে। এমনি নিষিদ্ধ আছে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে নিষিদ্ধ, কিন্তু আইনানুগভাবেও নিষিদ্ধ দেখতে চাই। সেটা জনগণের ইচ্ছার কারণে, সরকারের পক্ষে জনগণের ইচ্ছার কাছে আর কিছু তো বাকি নেই। নিষিদ্ধ দল ভেতরে ভেতরে কার্যক্রম চালিয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে মনে করেন এই দুই বিশ্লেষক। অভ্যুত্থানকারীরা, অভ্যুত্থানের অংশীদাররা নিশ্চিত হয়েছে, লাভবান হয়েছে। তবে একটি বিপদও আছে। বিপদ আছে এই যে নিষিদ্ধ করলেই তো নিষিদ্ধ হয় না। তাদের মধ্যে যত কথা আছে বলুক, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু নিষিদ্ধ করা সিদ্ধ নয়। নিষিদ্ধ হলেই যে একেবারে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে এমন তো কোনো কথা না। প্রত্যেকটা দলের পেছনে তো একটা ডক্ট্রিন কাজ করে, সেই ডক্ট্রিন অনুযায়ী যারা চলে তারা তো নিষিদ্ধ হলেও তারা তো তাদের ডক্ট্রিন তো আর থাকে না, সেটা থাকে। এখন অনলাইনে আওয়ামী লীগ কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না। আওয়ামী লীগের ফেসবুক পেজ সহ সাইবার স্পেসে দলটির কার্যক্রম বন্ধে পদক্ষেপ নেবে বিটিআরসি। সাকিবুর রহমান, RTV, ঢাকা। আওয়ামী লীগকে পূর্ণাঙ্গভাবে নিষিদ্ধ জুলাই সনদ ঘোষণা ও আহতদের উন্নত চিকিৎসার দাবিতে আজ ফের শাহবাগ ব্লক করেছে জুলাই গণ অভ্যুত্থানে আহতরা। সকাল থেকে সবগুলো রাস্তার মুখে ব্যারিকেড দিয়ে এই কর্মসূচি পালন করছে তারা। এতে শাহবাগ মোড় দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সরকার দাবি মেনে না নেওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বে না বলে জানায় তারা। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপিতে নেওয়া নিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যে প্রতিবাদ জানান জুলাই গণ অভ্যুত্থানের আহতরা। আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধকরণ করতে হবে। দ্বিতীয় উদ্দেশ্য ছিল আমাদের পুনর্বাসন সহ সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। তৃতীয় উদ্দেশ্য ছিল আমাদের রাষ্ট্রীয় সম্মান, যেটা জুলাই সনদ বলা হয়, সেটা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদেরকে জানাইতে হবে। সকলেই তাদের প্রতি আমাদের জোরালো দাবি থাকবে যে আমাদের দাবিগুলো অনতিবিলম্বে আপনারা মঞ্জুর করুন এবং আমরা যারা আহত আছি আমাদেরকে হসপিটালে এবং বাসায় যাওয়ার জন্য সুযোগ দিন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কোনো ফল পাবেন না। 90% কুশীলভ আওয়ামী লীগের চেয়ারে বসা আছে, তাদেরকে ছাঁটাই করার ব্যবস্থা করার আগে। দর্শক, শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। দীপ্ত, কর্মসূচির সর্বশেষ খবর জানাবেন। মিতু, যেমনটি বলছিলেন, তারা কিন্তু গতকাল রাত থেকেই এই যে শাহবাগ চত্বরে আন্দোলন করছে। আপনি জানেন যে গতকাল রাতে এনসিপি সহ যে রাজনৈতিক সংগঠনগুলো ছিল তারা যে দাবিটি তুলেছিলেন সেই দাবিটি সরকারের পক্ষ থেকে মেনে নেওয়ার পর রাস্তা ছেড়ে দেয়। তারপর থেকে কিন্তু এই যে যারা জুলাই আগস্টে আহত হয়েছে তারা কিন্তু এই রাস্তায় তাদের অবস্থান কর্মসূচি করছে এবং তাদের যে তিনটি দাবি, প্রধান দাবি আওয়ামী লীগকে আইন প্রণয়ন করে চিরতরে নিষিদ্ধ করা একটি প্রথম দাবি, সেই সঙ্গে দ্বিতীয় দাবিটি জুলাই যে সনদ সেটি প্রদান করা এবং যারা আহত রয়েছে তাদেরকে সুচিকিৎসা এবং
পুনর্বাসন দেওয়ার জন্য সরকারের কাছে তারা এই দাবিটি করেছেন এবং তারা এখানে বলছেন যে তাদের দাবি আদায়ের আগ পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন স্থগিত করবেন না এমনটি কিন্তু জানাচ্ছেন। তো আমরা এখনো রয়েছি সেখানে মঞ্চে, আমরা এখানে অনেকের সাথে কথা বলেছি, তারা কিন্তু বারবারই বলছে যে তারা যে তাদের সুচিকিৎসা থেকে বরাবরই বঞ্চিত হচ্ছে এবং সরকার তাদের এই যে 9 মাস পেরিয়ে গেল ঠিক মতো খোঁজ খবর নেয়নি, কোনো অনুদান দেয়নি। তো সেই সকল বিষয়টি আসলে তাদের দাবির ভিতরে তুলে ধরেছেন এবং কিছুক্ষণ পরপরই তারা স্লোগান দিচ্ছেন, দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত, একটা লিগ ধর, ধৈরা ধৈরা জেলে ভর, সব নানা ধরনের স্লোগান দিচ্ছে। কিছুক্ষণ আগে এখানে নামাজের বিরতি ছিল এবং আমরা তখন দেখেছি টিএসসি থেকে কিছু বহিরাগত এসে তাদের সঙ্গে একটু হাতাহাতির সৃষ্টি হয়েছে। তারপরে আবার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিজেদের মধ্যেই নিয়ন্ত্রণে এসেছে এবং আমরা যদি একটু বলি তারা যে আন্দোলনটি করছে, এই যে পুরো শাহবাগ কিন্তু ব্লকেট করেই আন্দোলন করছে, এতে কিন্তু জনভোগান্তিরও সৃষ্টি হচ্ছে। তো মিতু, এই ছিল আমার কাছে জুলাই আগস্টের যোদ্ধাদের আন্দোলনের সবশেষ তথ্য। মিতু। দীপ্ত, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। অল্প সময়ের মধ্যে নতুন সংবিধান প্রণয়ন সম্ভব নয়, ঐক্যমত্যের ভিত্তিতে কিছু মৌলিক সংস্কার করা যাবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংশোধনের বিষয়টি জনগণের প্রতিনিধিদের উপর ছেড়ে দেওয়া উচিত। নাগরিক কোয়ালিশন আয়োজিত এই আলোচনা সভায় প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব, গণপরিষদ তৈরি, বিচার বিভাগের স্বাধীনতা ও সংবিধান সংস্কারের দাবি জানান বিশিষ্ট নাগরিকরা। আতিকা রহমানের রিপোর্ট। সংবিধান সংস্কারে নাগরিক জোটের 7 প্রস্তাব বিষয়ে আলোচনার আয়োজন করে নাগরিক কোয়ালিশন। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আলোচনা সভায় যোগ দিয়ে আইন উপদেষ্টা বলেন, তড়িঘড়ি করে নতুন সংবিধান করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা কমানো উচিত বলেও মন্তব্য তার। নতুন সংবিধান প্রণয়ন হতে আমাদের পার্শ্ববর্তী দেশে এমন উদাহরণ আছে 8-9 বছর লেগেছে। তো নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে। তো নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বর্তমান যে সংসদ থাকবে সে 72 সংবিধানের প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্টগুলো করে ফেলবে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতে উচ্চকক্ষ প্রতিষ্ঠিত হলে জবাবদিহিতা নিশ্চিত হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ আন্তর্জাতিক অপরাধ আদালতের যে আইন সেটা সংশোধনের মধ্য দিয়ে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের প্রক্রিয়ায় নিয়ে আসার যে সংশোধনীটা আনা হয়েছে সেটাকে স্বাগত জানাই। সংস্কার কমিশনের প্রধানরা বললেন, ক্ষমতার ভারসাম্য না থাকায় ফ্যাসিস্টের জন্ম হয়েছে। স্বৈরাচারের পুনরাবৃত্তি ঠেকাতে সংবিধানে মৌলিক পরিবর্তন প্রয়োজন। নন বাইন্ডিং কমিটমেন্টের ব্যাপারে জনগণের আস্থা নেই। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই যে 1990 সালে এইরকম একটি লিখিত চুক্তিও শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলি মানেনি। উইথ ডিউ রেসপেক্ট টু পলিটিক্যাল পার্টিস, যেই বিধিবিধান স্বৈরাচার সৃষ্টি করে এগুলোর মধ্যে যদি আমরা পরিবর্তন না আনি তাহলে তো আবারও সেই স্বৈরাচারের ফিরে আসার সেই সম্ভাবনাকে উড়িয়ে দিতে পারি। এই জন্যই কতগুলো মৌলিক সংস্কারের দরকার। তবে সংবিধান সংস্কারে গণপরিষদ প্রয়োজন বলে মত দেন এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। আমরা যদি নতুন সংবিধান তৈরি করতে না পারি তাহলে আসলে এটাকে আর নতুন বাংলাদেশ বলার প্রয়োজন নেই। নির্বাচনে যাওয়ার আগে অবশ্যই মৌলিক সংস্কারের যে রূপরেখা সেটি আমাদের সামনে স্পষ্ট করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে বিচার কার্যক্রমে আমরা একটা অংশ এগিয়ে গিয়েছি এবং বিচারের রোডম্যাপটা যদি আমাদের সামনে সুস্পষ্ট হয়, যেটা কতদিনের মাধ্যমে সম্পন্ন হবে সেটা জনগণের ভিতরে আস্থা তৈরি করবে। আমরা প্রতিষ্ঠাকাল থেকে গণপরিষদের দাবি করে এসেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো কনসেনসাস না। কনসেনসাস হচ্ছে সংস্কারের প্রশ্নে, মৌলিক সংস্কারের প্রশ্নে, যেটা নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ করছে। সভায় বিশিষ্ট নাগরিকরা জুলাই সনদ, সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠা, সাংবিধানিক পদে নিয়োগ ও তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে একমত পোষণ করেন। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। দেশের শেয়ার বাজারে চলমান সংকট নিরসন এবং উন্নয়নে 5 নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে পুঁজিবাজারের সঠিক অবস্থা পর্যালোচনা এবং উন্নয়নে করণীয় নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি। নির্দেশনার মধ্যে বহুজাতিক ও দেশীয় বড় কোম্পানিগুলোকে অন্তর্ভুক্তি, 3 মাসের মধ্যে সংস্কারের জন্য স্বার্থ সংশ্লিষ্ট নন এমন বিদেশি বিশেষজ্ঞ আনা এবং ধসের পেছনে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেন প্রধান উপদেষ্টা। এছাড়া
ব্যাংক ঋণ ছাড়া বড় কোম্পানিগুলো কিভাবে শেয়ার বাজার থেকে বন্ড ইস্যু বা অন্য মাধ্যমে ফান্ড সংগ্রহ করতে পারে সেই বিষয়ে পদক্ষেপ নিতেও নির্দেশনা দেন ডক্টর ইউনূস। সবাই কি চান যে একটা স্ট্রং, একটা ভালো, এটা ফাংশনিং এবং দুর্নীতিমুক্ত একটা স্টক মার্কেট, যেখানে প্রত্যেকটা একটা বড় ইনভেস্টর হোক আর ছোট ইনভেস্টর হোক সবার স্বার্থ সংরক্ষণ হয়, সেটাই তো সবাই চাচ্ছেন এবং সেই দিকেই আমরা চিফ অ্যাডভাইজার সেই নির্দেশনাই দিয়েছেন যাতে সবাই প্রোটেক্টেড থাকেন এবং তাদের স্বার্থটা সংরক্ষিত থাকে। স্বল্পোন্নত দেশ এলডিসির তালিকা থেকে সময়মতো ও সফল উত্তরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে জরুরি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংক্রান্ত উচ্চ পর্যায়ের এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। বৈঠকে এলডিসি উত্তরণে গুরুত্বপূর্ণ কার্যাবলীর অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের প্রতি বিনিয়োগকারী, অর্থায়নকারী এবং উন্নয়ন সহযোগীদের দৃষ্টি ও সমর্থন আছে। এখন চলমান প্রচেষ্টাগুলোকে আরও জোরদার করতে হবে এবং সম্মিলিতভাবে দ্রুত নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। প্রতিটি পদক্ষেপ শক্তিশালী ও ন্যায়সঙ্গত অর্থনীতির ভিত্তি গড়ে তুলে বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তীব্র দাবদাহে পুড়ছে ঢাকা সহ দেশের বেশ কিছু এলাকা। আবহাওয়া অফিস বলছে এই অবস্থা থাকবে আরও 2 দিন। প্রচণ্ড এই গরমে হাঁসফাঁস করছে খেটে খাওয়া মানুষ। চিকিৎসকদের মতে এই গরমে সুস্থ থাকতে প্রচুর নিরাপদ পানি পানের পাশাপাশি কিছুক্ষণ পরপর নিতে হবে বিশ্রাম। খুব বেশি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। কায়েস রাহাতের রিপোর্ট। রাজধানী সহ দেশের বেশ কিছু অঞ্চলে বইছে তীব্র তাপপ্রবাহ। প্রচণ্ড এই গরমে বিপর্যস্ত সাধারণ মানুষের প্রাত্যহিক জীবন। আবহাওয়া অফিসের দেয়া তথ্য অনুযায়ী আরও 2 দিন থাকবে এ তাপপ্রবাহ। আগামী 13 তারিখ থেকে মঙ্গলবার থেকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে আগামী মঙ্গলবার থেকেই তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা আগামী 20 তারিখ পর্যন্ত, এখন পর্যন্ত আমরা দেখছি যে 20 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের ধারাটা থাকবে। এর মধ্যে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন নিম্ন আয়ের মানুষেরা। গরম উপেক্ষা করেই বাইরে বের হতে হয়েছে জীবিকার সন্ধানে। অবস্থা শেষ। গরমে আমরা গাড়ি চালাইতে পারতেছি না। গরমে আজকে গরম প্রচুর। গরমে অত্যাধিক গরম। আমি বসিলাম 20 থেকে আইলাম, অত্যাধিক গরম। পিপাসা মেটাতে তারাই দ্বারস্থ হচ্ছেন রাস্তার পাশের শরবতের দোকানে, যদিও সেখানে ব্যবহৃত হচ্ছে মাছের জন্য তৈরি করা বরফ। গরমের তো তাপমাত্রা বেশি, এই জন্য বেচাকেনা একটু বেশি। এগুলা অবশ্য আড়তের থেকে আনছি, মাছের আড়তের থেকে। এই জায়গা ছাড়া তো বরফ নাই ঢাকা শহর। তাপদাহের এই সময়ে খুব বেশি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাদের মতে খেটে খাওয়া মানুষদের প্রয়োজন নিরাপদ পানি, সেই সঙ্গে কিছুক্ষণ পর পর ছায়ায় বিশ্রাম নেওয়া। জীবিকার প্রয়োজন এবং সবাই কিন্তু যারা কর্মজীবী তারা কিন্তু বাইরে বের হচ্ছে। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে বলবো যে এক নাগারে বেশিক্ষণ রোদে থাকা যাবে না। কিছুক্ষণ আধা ঘন্টা হলো একটু বাইরে গাছের নিচে ছায়ার তলে রেস্ট নিতেই হবে, নতুবা কিন্তু তারা হিট স্ট্রোক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তীব্র এ দাবদাহ অবসানে আসবে স্বস্তির বৃষ্টি, এমনটাই প্রত্যাশা নগরবাসী। কায়েস রাহাত, আরটিভি, ঢাকা। যুদ্ধবিরতি কার্যকরের পর সব ধরনের বিমান চলাচল উন্মুক্ত করেছে পাকিস্তান। একই সঙ্গে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভারতের বিমানবন্দরগুলো। এছাড়া স্বাভাবিক হতে শুরু করেছে দুদেশের সীমান্তবর্তী শহরের জনজীবন। এদিকে যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে বিশ্ব নেতারা। সামরিক শক্তি প্রদর্শনে ভারত পাকিস্তানের এ লড়াই অর্থনৈতিকভাবেও ব্যাপক প্রভাব ফেলেছে বিশ্ব অর্থনীতিতে। সামদানি প্রত্যয় রিপোর্ট। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকরের পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সড়কে দেখা দিয়েছে স্বস্তির ভাব। খুলতে শুরু করেছে দোকানপাট, মানুষজন ফিরতে শুরু করেছে স্বাভাবিক জীবনে। কয়েকদিনের মধ্যেই স্কুল কলেজ খুলে দেওয়ার ঘোষণাও দিয়েছে স্থানীয় প্রশাসন। আমরা সবাই শান্তি চাই, মর্যাদার সঙ্গে স্বাভাবিক জীবন চাই। রাজনীতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। একই চিত্র পাকিস্তানের শহরগুলোতেও। রোববার আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও জাতীয় ঐক্য প্রদর্শনে দেশটির সরকার ঘোষণা করে ধন্যবাদ জ্ঞাপন দিবস। একই সঙ্গে খুলে দেওয়া হয় সকল অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দর। যুদ্ধবিরতিতে উপনীত হওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছে বিশ্বমহল। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনি গুতেরেজ, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সহ এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে তুরস্ক, সৌদি, চীন, জাপান সহ বিশ্বের বিভিন্ন দেশ।
এদিকে ভারত ও পাকিস্তানের এ যুদ্ধ শুধু আকাশেই নয়, রূপ নিয়েছিল অর্থনৈতিক লড়াইয়ে। শেয়ার বাজারে ধস, বিমান চলাচলে স্থবিরতা, বিদেশি বিনিয়োগকারীদের পিছু হটে যাওয়ায় বোঝা গেছে আধুনিক যুদ্ধের প্রকৃত মূল্য শুধু ড্রোন, ক্ষেপণাস্ত্র বা যুদ্ধ বিমানের মধ্যেই সীমাবদ্ধ নয়। সামরিক অভিযান শুরুর পর স্থগিত হয়ে যায় আইপিএল, যার ফলে ভারতের লোকসান হয়েছে $50 মিলিয়ন। সামরিক অভিযানে ভারতের ব্যয় $500 মিলিয়ন। এছাড়া অন্যান্য খাতে ভারতের এ 4 দিনে ব্যয় হয়েছে $8,300 কোটি। পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় বাণিজ্যিক বিমানে ক্ষতি হয় আনুমানিক $20 মিলিয়ন। দেশটির প্রতিদিনের সামরিক খরচ ছিল প্রায় $25 মিলিয়ন। প্রতি ঘন্টায় দুদেশের $100 কোটি ক্ষতি এই 87 ঘন্টার সংঘাতকে বিশ্বের কাছে এক করুণ বাস্তবতা হিসেবে তুলে ধরেছে বলে এক প্রতিবেদনে জানায় CNN। সামদানি প্রত্যয়, RTV। এলজিইডির গাড়ি চালক থেকে কোটিপতি রুহুল আমিন সর্দার রাজধানীর মোহাম্মদপুরে গড়ে তুলেছেন রিয়েল এস্টেটের সাম্রাজ্য। এলাকার একতা ও চন্দ্রিমা হাউজিংয়ে রয়েছে তার প্রায় 10টি ফ্ল্যাট। বিশেষজ্ঞদের মতে গাড়ি চালক রুহুলকে নিয়ে বিভাগীয় তদন্তে বেরিয়ে আসবে আসল রাঘব বোয়ালদের তথ্য। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে থাকছে বিস্তারিত। রুহুল আমিন সর্দার, বাড়ি শরীয়তপুর। 1996 সালে চুক্তিভিত্তিক চাকরি নেন এলজিইডিতে। এরপর আর পিছিয়ে ফিরতে হয়নি তাকে। মোহাম্মদপুরের একতা হাউজিংয়ে একের পর এক গড়ে তুলেছেন রিয়েল এস্টেটের সাম্রাজ্য। একটা ড্রাইভার রুহুল আমিন নাম, শরীয়তপুর বাড়ি। ওর কি অবস্থা, সচিবালয় ডিউটি করতো, পরে বাট্টার দিছে না কি করছে। একজন ড্রাইভার কিভাবে বনে গেলেন কোটিপতি, তার অনুসন্ধানে নামে RTV। সরজমিনে মোহাম্মদপুরের একতা হাউজিংয়ে গিয়ে দেখা যায় 4, 5, 7 ও 8 নম্বর রোডে রয়েছে তার জমি এবং প্রায় 8টি ফ্ল্যাট। একসঙ্গে চলছে তার 4টি বিল্ডিং এর কাজ। আর চন্দ্রিমা হাউজিংয়ে রয়েছে তার আরো 2টি ফ্ল্যাট। প্রজেক্টটা কার? এবার রুহুল আমিন সাহেব। জি। কতটুকু জায়গা? 7.5 কাঠা আছে। রুহুল আমিন ভাইয়ের কয়টা? ভাই আছে মনে হয় যে 3টা 4টা প্রজেক্ট আছে। তাহলে এই যে 4.5 কাঠা কত বিক্রি হলো? 2.5 কোটি টাকা। 2.5 কোটি টাকা। এর মালিক কি ওই 4 জন যে নাম দেখলাম? না না মালিক না, মালিক আগে বেশি, আবার শেয়ার বিক্রি করে। সবই আগে এলজিডি তে চাকরি করতে হবে। হ্যাঁ এলজিডি এখানে কয়টা আছে আনুমানিক? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। রুহুল আমিন ভাইয়ের এখানে কয়টা শেয়ার? একটা। কয়তলায় থাকেন? 3 তলায়। তবে কিভাবে এত টাকা পেলেন এসব বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। 10টি ফ্ল্যাটের কথা স্বীকার না করলেও 5টি ফ্ল্যাটের মালিক তিনি, এমনটাই জানান রুহুল। আমি আমাদের এই বাংলাদেশের অনেক বড় বড় লোকদের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে ইনশাল্লাহ। এটা নাম না বলি, এখন আমার 3টা আমার নামে আছে। 8টা ছিল, একটা বেশি বিক্রি হতেছে। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, সঠিকভাবে তদন্ত হলে বের হবে রুহুল আমিনের টাকার উৎস। সেই সঙ্গে বেরিয়ে আসবে পেছনে থাকা আসল রাঘব বোয়ালদের কথা। তদন্ত যদি রোবাস্ট হয়, পর্যাপ্ত হয় এবং এর পেছনের শক্তি, যারা তাকে সুযোগ করে দিয়েছেন, যারা এর সাথে অংশীদারিত্ব করেছেন, যারা তাকে সুরক্ষা দিয়েছেন এতদিন পর্যন্ত, শুধুমাত্র ফ্রন্টলাইনে যিনি তাকে তো অবশ্যই বিচারে আওতায় আনতে হবে, কিন্তু তার বিচারে আওতায় দিকে যারা পেছনের শক্তি, মূল যে এটার অনুঘটকের ভূমিকা পালন করেন সবসময়, যারা এবং চালিকা শক্তি পালন করেন, তাদেরকেই কিন্তু জবাবদিহিতা সমান অধিকতর গুরুত্বপূর্ণ। দ্রুত তদন্ত শেষে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনলেই কমবে এমন দুর্নীতির প্রবণতা, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। নিষিদ্ধ সংগঠনের তৎপরতা দেখলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সদ্য যোগ দেয়া ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। সকালে রেঞ্জ কার্যালয়ের পরিচিতি অনুষ্ঠানে তিনি কথা বলেন। সব ধরনের অপরাধীকে শক্ত হাতে দমন করার হুঁশিয়ারিও দেন এই রেঞ্জ ডিআইজি। তিনি জানান, নাগরিকদের সরাসরি সমস্যার কথা বলার সুযোগ দিতে শিগগিরই নতুন অ্যাপস চালু করা হবে। ঘুষ বাণিজ্য, বদলি বাণিজ্য আমার রেঞ্জে বরদাস্ত করা হবে না। যে কোনো ধরনের চাঁদাবাজি কঠোর হস্তে দমন করা হবে। আমরা রেঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড, নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিংবা পতিত সরকারের দোষরা যদি জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করে, সেটা শক্ত হাতে দমন করার সক্ষমতা ঢাকা রেঞ্জে রয়েছে।
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হবার ঘোষণা দিল 16টি রাজনৈতিক যুব সংগঠন। আমার বাংলাদেশ যুব পার্টির উদ্যোগে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলা ও জাতীয় গুরুত্বপূর্ণ চলমান ইস্যুতে জাতীয় যুব সংগঠনগুলোর করণীয় শীর্ষক মতবিনিময় সভায় একথা জানায় দলগুলো। দুপুরে এবি পার্টির কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময়ে অংশ নেয়া 16টি সংগঠনের ঐক্য বাস্তবায়নে একটি লিয়াজো কমিটি গঠন করা হয়। সরকারের কাজে দুর্বলতা রয়েছে উল্লেখ করে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করতে না পারলে উপদেষ্টা পরিষদকে পদত্যাগ করার আহ্বান জানান মতবিনিময় সভার সভাপতি ও এবি যুব পার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুল। 24-এর চেতনার যারা বাস্তবায়ন করতে পারবেন না, যারা স্পিরিট লালন করবেন না, আমরা তাদেরকে বলবো যে আপনারা দায়িত্ব থেকে অব্যাহতি নেন। এই যুব সংগঠনগুলোর ঐক্যের মধ্য দিয়ে 24-এর স্পিরিটকে বাস্তবায়ন আমরা করব, যে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্যে, জনগণের ভাত এবং ভোটের অধিকার নিশ্চিত করার জন্যে রাজনৈতিক সরকারের কাছেই দেশ পরিচালনার ক্ষমতা অর্পণ করতে হবে এবং সেটি দ্রুত প্রয়োজনীয় সংস্কার সহ বাস্তবায়ন করতে পারলেই দেশ সামনে এগিয়ে যাবে। পারিবারিক ব্যবস্থা ধ্বংস করতে ধর্ম ও সমাজ বিরোধী সুপারিশমালা দিয়েছে নারী সংস্কার কমিশন। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের ঢাকা মহানগরী মুফাসসির জোন আয়োজিত নারী সংস্কার কমিশনের প্রতিবেদন অসঙ্গতি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় একথা বলেন বক্তারা। প্রধান অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শহীদুল ইসলাম জানান, নারীদের সমস্যার 80% সমাধান সংবিধানে থাকলেও বিতর্কিত বিষয় এনে সমাজে ফাটল ধরিয়েছে নারী কমিশন। ডক্টর আবুল কালাম আজাদ বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশ বরেণ্য আলেমরা বক্তব্য রাখেন। এ সময় বর্তমান কমিশন বাতিল করে অন্তর্ভুক্তিমূলক নতুন কমিশন করার দাবি জানান তারা। সারা দেশে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্ম মতে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ, বোধি লাভ করেন এবং মৃত্যুবরণ করেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে দিনটি অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। জগতের সকল প্রাণী সুখী হোক, এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধি প্রাপ্তি আর মহাপরিনির্বাণ স্মৃতি বিজড়িত দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করেন বুদ্ধ ভক্তরা। গৌতম বুদ্ধের হিংসা শিক্ষা, অহিংসা, শান্তি, সাম্য ও সহানুভূতি এই উপলক্ষে দেয়া বাণীতে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের বৌদ্ধ সম্প্রদায়কে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানান। কয়েক মাস অপরিশোধিত লবণের দরপতনের পর মৌসুমের শেষ পর্যায়ে এসে বেড়েছে দাম। 1.5 থেকে 200 টাকা বেড়ে প্রতিমণ লবণ বিক্রি হচ্ছে 300 টাকায়। এতে লোকসান কাটিয়ে লাভের মুখ দেখার আশা লবণ চাষি ও ব্যবসায়ীদের। কোরবানির ঈদে লবণের দাম আরও বাড়বে প্রত্যাশা তাদের। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছর লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে জানান জেলা বিসিক কর্মকর্তা। কক্সবাজার থেকে সাইফুল রহিম শাহিনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। দেশে সবচেয়ে বেশি লবণ উৎপাদনের জন্য বিখ্যাত কক্সবাজার। নভেম্বর থেকে মে মাস পর্যন্ত উৎপাদিত হয় লবণ, কিন্তু দরপতনের কারণে বেশ কিছুদিন ধরে লোকসান গুনতে হচ্ছিল লবণ চাষিদের। মৌসুমের শেষ পর্যায়ে এসে পাল্টে গেছে সে চিত্র। 1.5 থেকে 200 টাকা বেড়ে প্রতিমণ লবণ বিক্রি হচ্ছে 300 টাকায়। দাম বাড়ায় জেলার লবণ চাষি ও ব্যবসায়ীদের মাঝে বইছে স্বস্তি। তারা বলছেন, কোরবানির ঈদকে সামনে রেখে আবারও চাঙ্গা হতে শুরু করেছে লবণের বাজার। এতে ক্ষতি পুষিয়ে লাভের আশা ব্যবসায়ীদের। হঠাৎ করে গত বছরের চাইতে এবছরের লবণের প্রাইসটা অর্ধেকের বেশি কমে গেছে, যার কারণে আমরা লবণ উৎপাদন করা স্টক করতে পারিনি, স্টক করে রাখতেও পারিনি। আমরা 1 মাস আগে লবণ বিক্রি করছি 150 টাকা মতো, এখন হচ্ছে 300 টাকা। মোটামুটি খুশি, আরো বাড়লে আরো খুশি। যদি সামনে আরেকটা যদি লবণ দাম বাড়লে 500 টাকা বা 550 টাকা, 550 টাকা দূর হলে আরেকটা কি লাইতো খুশি লাইতো। সাগরের লবণাক্ত পানি রোদের প্রখর তাপে শুকিয়ে লবণ উৎপাদনের সময় লাগে 6 থেকে 8 দিন। তবে এখন তাপমাত্রা বেশি থাকায় পানি শুকিয়ে লবণ উৎপাদিত হচ্ছে 3 থেকে 4 দিনেই। চাহিদা থাকায় আসন্ন ঈদে লবণের দাম আরো বাড়ার সম্ভাবনা দেখছে কক্সবাজার লবণ শিল্প উন্নয়ন কার্যালয়। এখন যেহেতু চাহিদা বাড়ছে, সামনে কোরবানি আসছে, কোরবানির জন্য পশুর চামড়ার জন্য প্রায় 1 লাখ মেট্রিক টনের মতো লবণ প্রয়োজন হয় চামড়া সংরক্ষণে, যার জন্য এখন দেখা যাচ্ছে লবণ মিলাররা তারা লবণ কিনছেন মাঠ থেকে, যার জন্য এখন কিন্তু লবণের দাম দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী। চলতি অর্থবছর লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 26,10,000 মেট্রিক টন। আমদানি না করে অভ্যন্তরীণ মজুত বাড়ানোর মাধ্যমে প্রান্তিক পর্যায়ে লবণের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি লবণ চাষি ও ব্যবসায়ীদের।
আব্দুল হামিদ, RTV। অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ ডাকাত দলের 7 সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে তথ্য জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো মাসুদ রানা চৌকিদার, শাকিল, মামুন, মোহাম্মদ রাব্বি, মোহাম্মদ আসাদ মিয়া, মোহাম্মদ পলাশ শেখ ও আনোয়ার হোসেন। যুগ্ম কমিশনার বলেন, চক্রটি স্বর্ণের দোকানে ডাকাতির উদ্দেশ্যে দেশব্যাপী রেকি ও অস্ত্র ব্যবহারে প্রশিক্ষিত। কিশোরগঞ্জ জেলার আনোয়ার হোসেন এবং বরিশাল জেলার পলাশের নেতৃত্বে 10-12 জনের একটি ডাকাত দল কোনো একটি স্বর্ণের দোকানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে মর্মে আমরা জানতে পারি। আরও জিজ্ঞাসাবাদে জানা যায়, ডাকাতি পরিকল্পনার অংশ হিসাবে অন্যান্য সহযোগীরা ঢাকা শহরের বিভিন্ন স্থান হতে যাত্রাবাড়ির ধনিয়া কলেজের সামনে একত্রিত হয়ে গোপালগঞ্জ জেলার সদর থানাধীন বোলতলি বাজারের নিউ ডলি জুয়েলার্সের ডাকাতির একটি পরিকল্পনা করেছে। পোশাক খাতের জন্য আলাদা মন্ত্রণালয় গঠন সহ 9টি প্রস্তাব উপস্থাপন করেছে বিজিএমইএ নির্বাচন কেন্দ্রীয় জোট ফোরাম। সংগঠনের আসন্ন নির্বাচন নিয়ে রাজধানীর এক হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সরকারি বিভিন্ন দফতরে আমলাতান্ত্রিক জটিলতা কমানো সহ নানা বিষয় তুলে ধরেন নেতারা। এই প্যানেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো সুবিধাভোগী নেই উল্লেখ করে প্যানেল লিডার মাহমুদুল হাসান খান বাবু জানান, নির্বাচন নিয়ে কোনো রাজনৈতিক চাপ তাদের নেই। আগামী 31শে মে বিজিএমইএ এর 2025-27 বছরের পরিচালনা বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে। বাণিজ্য সংগঠন হিসাবে বিজিএমইএ শিল্পের স্বার্থ রক্ষায় শক্তিশালী ও পেশাদার ভূমিকা রাখার প্রত্যাশা সকল সদস্যের। পোশাক শিল্পের সকল উদ্যোক্তাগণ একটি স্বচ্ছ, গতিশীল, কার্যকর ও জবাবদিহিতামূলক বিজিএমইএ গঠনের জোর দাবির সাথে আমাদের সংগঠন ফোরাম একাত্মতা প্রকাশ করছে। আমরা একটা জিনিস এনশিওর করতে চাই, আমাদের বোর্ডে মেম্বাররা আমাদেরকে সমর্থন দিবেন। এই জন্য কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা বিজেপি বোর্ডে যাচ্ছি না, অতীতেও যাইনি। রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় বসতে ইউক্রেন প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শান্তি প্রস্তাবের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। পাশাপাশি রাশিয়ার সরাসরি শান্তি আলোচনায় বসার আগ্রহকে স্বাগতও জানান জেলেনস্কি। তার প্রত্যাশা, আগামীকাল থেকে রাশিয়া একটি পূর্ণ, স্থায়ী ও টেকসই যুদ্ধবিরতি বাস্তবায়ন করবে। এর আগে ইউক্রেনের সরকারের সঙ্গে সরাসরি শান্তি আলোচনার কথা জানান পুতিন। আগামী 15 মে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে পুতিনের শান্তি আলোচনা প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ ইউরোপীয় ইউনিয়নের নেতারা। ইসরায়েলি হামলায় শনিবার ভোর থেকে গাজা উপত্যকায় নতুন করে অন্তত 21 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। এই অবরোধ এবং হামলা গাজায় চলমান মানবিক সংকটকে আরও গভীর করেছে, এক প্রতিবেদনে তথ্য জানায় আল জাজিরা। একই সাথে গাজা সিটির তুফা এলাকায় ড্রোন হামলায় 6 জন এবং শেখ রাদওয়ান এলাকায় জাকুত পরিবারের একটি অ্যাপার্টমেন্টের বিমান হামলায় আরও একজন নিহত হন। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 52,800 ছাড়িয়ে গেছে। মুসলিম বিশ্বকে যুদ্ধ বিধ্বস্ত গাজা ভূখণ্ডের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। ইরানের রাজধানী তেহরানে দেয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় গাজায় চলমান মানবাধিকার লঙ্ঘনের জন্য ইসরায়েল ও পশ্চিমা বিশ্বকে দায়ী করেন খামেনি। তিনি জানান, দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় মানবিক সহায়তা সামগ্রী প্রবেশে নিষেধাজ্ঞা দেয় যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডটির মানুষ মানবেতর জীবন কাটাচ্ছে। তাদের রক্ষায় ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে বিশ্ব জনমত গঠনের প্রত্যাশাও করেন তিনি। গত মার্চ থেকে যুদ্ধবিরতি ভেঙে গাজায় সামরিক অভিযান অব্যাহত রেখেছে নেতানিয়াহু প্রশাসন। দর্শক, সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।